নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি জনগণমন। জনগণের কথা যারা তুলে ধরছেন সেই সংসদে রাজ্যসভা ইতিমধ্যেই পক্ষপাতিত্বের অভিযোগে চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো বিরোধীরা। প্রস্তাবে সই করেছে কংগ্রেস, তৃণমূল, আপ, এসপি সহ একাধিক দল। রাজ্যসভার সচিবালয়ে প্রস্তাব জমা দিয়েছে বিরোধীরা। প্রতীকী প্রতিবাদে বার্তা দিতেই অনাস্থা প্রস্তাব আনলো বিরোধীরা। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির তরফ থেকে রাজশ্রী লাহিড়ী, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন চন্দন ঘোষ চৌধুরী, ভাস্কর সিংহ রায় রয়েছেন তৃণমূল সমর্থক, সৈকত গিরি সিপিআই নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনার আশা আগে প্রথমেই দেখে নেব রাজ্যসভা চিত্র। पहली बार 72 सालों में विपक्ष की पार्टियों ने राज्यसभा में चेयरमैन साहब को लेकर एक प्रस्ताव मोशन सबमिट किया है। इंडिया জোট के नेतृत्व কে দেবেন? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই জোটের নেতৃত্ব দেওয়া দাবি জোরালো হচ্ছে বিরোধী জোটের অন্দরে। নেতৃত্ব নিয়ে এই টানাপোড়েনের আবহেই এবার একজোট হয়ে রাজ্যসভা চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনল ইন্ডিয়া জোটের সদস্য বিরোধী দলগুলো। इस उम्मीद के साथ हम आते हैं कि राज्यसभा में सत्ता पक्ष होती है, विपक्ष की पार्टियां होती हैं और अंपायर के रूप में, गार्डियन के रूप में, रक्षक के रूप में चेयरमैन साहब अपनी कुर्सी पर बैठते हैं। पर जिस तरीके से उन्होंने सभा चलाया है, सदन चलाया है, और ख़ास तौर से कल जो देखने को मिला हमें मजबूर कर दिया। সংবিধানের ৬৭B ধারায় রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি ধনখড়ের বিরুদ্ধে আনা প্রস্তাব রাজ্যসভা সেক্রেটারি জেনারেল কাছে জমা দিয়েছে বিরোধীরা। অনাস্থা প্রস্তাবে সই করেছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা সহ একাধিক আঞ্চলিক দল। বিরোধীদের অভিযোগ, রাজ্যসভা পরিচালনায় পক্ষপাতিত্ব করছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। রাজ্যসভায় বিরোধী দলের সাংসদদের কিছু বলতে দেওয়া হচ্ছে না। বলতে উঠলে তাদের বাধা দিচ্ছেন চেয়ারম্যান জগদীপ ধনখড়। বিরোধী সাংসদরা কোনো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা চাইলে তাও মানছেন না ধনখড়। বিজেপি সাংসদদের সমস্ত দাবি মেনে নিচ্ছেন রাজ্যসভা চেয়ারম্যান। রাজ্যসভা চেয়ারম্যানের বিরুদ্ধে বিরোধীদের আনা এই প্রস্তাব গৃহীত হয় কিনা সেটাই দেখার। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থাতে জোটবদ্ধতা দেখা গিয়েছে, কিন্তু এই অনাস্থা প্রস্তাবের ভবিষ্যৎ কি তা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ ইন্ডিয়া জোটের সদস্যদের সংখ্যা সব দলগুলির যোগ করলে 87, আর উল্টো দিকে এনডিএ শিবিরের সংখ্যা 122। অতএব ভোটাভুটি হলে পরাজয় নিশ্চিত। রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অনাস্থা আসলে নিজেদের দুর্বলতাকে ঢাকবার একটা অপকৌশল ছাড়া বা প্রচেষ্টা ছাড়া আমি কিছু মনে করি না। নৈতিকতার প্রশ্নে নিশ্চিতভাবে রাজ্যসভার চেয়ারম্যান তিনি এই বিষয়ে তার যা মতামত তিনি সেটা রাখবেন। आज जो नो कॉन्फिडेंस मोशन ऑपोजिशन की तरफ से डाला गया है ये भी पार्लियामेंट्री प्रोसीजर में अलाउड है। ये कोई हमने नियम का कानून तोड़ के या संविधान के बाहर जाके अपने अधिकार का हमने अधिकार नहीं जताया है। বাংলার রাজ্যপাল থাকাকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে ধনখড়ের নজিরবিহীন সংঘাতের সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার পর তাঁর সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদদের বিতণ্ডা দেখেছেন দেশবাসী। এবার নজিরবিহীনভাবে ৭২ বছরের মধ্যে প্রথম রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিরোধীরা। রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আসবে এ নিয়ে আলোচনায়। রাজশ্রী, প্রথমে তোমার কাছে আসবো। বিরোধীরা অভিযোগ করছেন কেউ কিছু বলতেই পারছেন না, পক্ষপাতিত্বের অভিযোগ কেন রাজশ্রী? দেখুন, হাউস কারা চলতে দেয় না এটা গোটা ভারতবর্ষ প্রতিদিন দেখতে পায়। যখন হাউস চলে, কারা রাকাস ক্রিয়েট করে, কারা ওখানে চিল্লামিল্লি করে, কারা প্রতিদিন 2 মিনিট 9 মিনিটের পরে হাউস চলতে দেয় না, কোটি কোটি টাকা প্রত্যেক দিন জলাঞ্জলি যায়। আর একজন আইনজ্ঞ, একজন লয়ার, তিনি আইন মেনে হাউস চালাচ্ছেন, আর তাকে বলা হচ্ছে তিনি নাকি পক্ষপাতিত্ব করছেন। আমরা পরিষ্কারভাবে চেয়েছি সোরস এবং কংগ্রেসের কি জোট আছে, তাদের মধ্যে কি ব্যাপার আছে সেটা নিয়ে আলোচনা হোক। আমাদেরটাও তো গৃহীত হয়নি।
তো তাহলে পরে পক্ষপাতিত্ব কিসের ব্যাপারে আসছে? বিজেপি যাই বলছে তাই নাকি accepted হয়ে যাচ্ছে, না বিরোধীরা accept বলছে। হলে পরে তাহলে সরোসের আলোচনা কেন অ্যাকসেপ্ট হয়নি হাউসে? সরোজকে নিয়ে আলোচনা করার কথা আমরা বলছি। কংগ্রেস কার টাকায় চলে, কংগ্রেস দেশ বিরোধী শক্তি কিনা তাই নিয়ে আলোচনা হোক। সরোজের ফান্ডিং, কংগ্রেসের ফান্ডিং, এগুলোকে এক আছে কিনা সেটা নিয়ে দেখা হোক। আমরা বারবার দাবি করছি সেটা নিয়ে কোনো রকম বিজেপি কথা রাজ্যসভার হয়নি। এমপি চেয়েছে, অবশ্যই বিজেপি চেয়েছে, সেটা শোনা হয়নি। আপনি শোনেননি, তাহলে পরে কবে চেয়েছে? আরে চেয়েছে, আপনি দেখুন, আমরাও চেয়েছি। আরে আশ্চর্য মূলত কথা, এই প্রস্তাব গতকাল এবং গত পরশুদিনের উপরে পরিষ্কারভাবে আমরা চেয়েছি, আমাদের এই আলোচনা শোনা হয়নি। আপনাদের কে বলেছে হয়নি? সরোজ নিয়ে আমরা আলোচনা চেয়েছি, কথা ঘুরিয়ে লাভ নেই কোনো রকম। আমি এমন আলোচনার এমন একটা অংশ এলে সবাই প্রথমেই বলতে চায় যে একসঙ্গে চন্দন দা কেন জর্জ সরোজ আসেনি? জেনে কিছু বলতে চার বিষয় না, যা ঘটনা তুলে ধরবো সেটা করবার জন্য যে টেন্ডেন্সি ঠিক আছে, কিন্তু একটা নর্মাল অ্যাকিউরেসি অফ পার্লামেন্ট ফাংশনিং, যেটা আমরা পার্লামেন্ট ফাংশনিং বলি, সেটাকে তুমি দেখো তো। একটা কথা, পার্লামেন্টে এই প্রসঙ্গটা কে তুলেছিলেন? কিরণ রিজিজু। এবং সেটা কোথায় তুলেছিলেন? লোকসভাতে। লোকসভাতে যে ডিসকাশনটা হয় সেই ডিসকাশনটা কখনোই বার্ড হতে পারে না, রাজ্যসভাতে হবে না। তার মানে টেন্ডেন্সিটা কোথায়? যেখানে বিজেপির সাংসদরা প্রশ্নটা তুলছেন লোকসভাতে, ভালো মন্দ প্রসঙ্গটা আলাদা, সেটা রাজ্যসভাতে আলোচনা হবে না, এই বার্তাই তো নেই। সুতরাং এখানে প্রশ্নটা আসছে কোথা থেকে? ডাহা একটা মিথ্যে কথা বলে পোট্রে করলে হবে না। বাস্তব চরিত্রটা হচ্ছে ওখানে জগদীপ ধনকরকে নিয়ে আমাদের থেকে বেশি, বাংলার মানুষের থেকে বেশি আইডিয়া তো কারণ নেই। আমরা তো দেখেছি ক্রন্দনরত বিজেপির অলমোস্ট স্টেট প্রেসিডেন্ট হিসেবে কাজ করা এই ধনকরজি কি কাজটা করেছেন, এবং ওখানে গিয়ে প্রতিটা মুহূর্তে, এমনকি আমাদের রাজ্যসভার নেতা, বৃহত্তর দলের রাজ্যসভার নেতা মল্লিকার্জুন খার্গেকে সরাসরি অপমানজনকভাবে বসতে বলছেন। এই শব্দগুলো ব্যবহার রাজ্যসভার ক্ষেত্রে, যাকে আমরা বলি হাউস অফ এল্ডার্স, সেখানে দাঁড়িয়ে, এবং বিভিন্ন ক্ষেত্রে বিলগুলোকে যখনই বিরোধীরা প্রশ্ন করবে, ইরেসপেক্টিভ অফ বিরোধী দল, তখনই কিন্তু ধনকর সাহেব উঠে দাঁড়াবেন এবং ব্যাপক রকম এক্সপ্লানেশন করবেন। একটা এক্সপ্লানেশন নট উইথ দি লিগাল সেট, একটা লিগাল সেটে নেই। এইরকম একটি জায়গায় দাঁড়িয়ে একটা অপব্যাখ্যা দিলেই হয়ে যাবে। বিজেপির কাছে কোনো ইস্যু নেই বাস্তব, কিন্তু ধনকরজির কাছে সম্পূর্ণ যে ইস্যুটা আছে সেটা হলো 72 বছরের ইতিহাসে কেন একজন রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই প্রশ্নটা উঠবে? এটাই তো প্রমাণ করে বিজেপি গণতান্ত্রিকভাবে চালাতে পারছে না, ফেলিওর। এবং রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে আসা মানে, অভিযোগ আসা মানে, এটা অনাস্থা আসা মানে, এই অনাস্থা গণতন্ত্রের উপরে, গণতান্ত্রিক সিস্টেমের উপরে আসা। এটা নিয়ে কেন এই প্রশ্নটা তুলছে না বিজেপি? এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি খালি অতিথিদের একটু মনে করিয়ে দেবো উপরাষ্ট্রপতি পদ জগদীপ ধনকরের আমরা আলোচনা করব, পুরো বিষয় নিয়ে আমরা তুলে ধরবো, তথ্য সমৃদ্ধ হবে, কিন্তু আমরা এই পদের জায়গাটা যাতে ভুলে না যাই, কোনো রকম বাক্য বা শব্দ সম্পর্কে যাতে আমরা সচেতন থাকি। সৈকত, দেখুন, প্রথমত হচ্ছে এই রাজ্যে যখন জগদীপ ধনকর রাজ্যপাল ছিলেন তখন এই রাজ্যের রাজ্য ভবনটাকে প্র্যাকটিক্যালি বিজেপির পার্টি অফিসে পরিণত করবার প্রথম প্রয়াস শুরু হয়। তার আগেও তো অনেক রাজ্যপাল ছিলেন, তাদের বিরুদ্ধে কারোর পছন্দ হতে পারে, অপছন্দ হতে পারে, কিন্তু এই যে প্রতিদিন মিডিয়া হেডলাইন ম্যানেজ করবার জন্য কিছু লুজ স্টক করা বা কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছু বিবৃতি জারি করা, যেগুলো দেখে আমরা অভ্যস্ত হয়েছিলাম। অনেকে মনে করেছিলেন যে জগদীপ ধনকর তৃণমূল বিরোধিতায় একদম টু বি অনেস্ট একজন রাজ্যপাল, কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম সেই ধনকর তৃণমূল বিজেপির সঙ্গে হাতাহাতি মিলিয়ে উপরাষ্ট্রপতি হয়ে গেছিলেন। অনাস্থা প্রস্তাব। দুই, অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে গত দুদিন আগে আমাদের কেরালার রাজ্যসভা সাংসদ পি সন্তোষ যখন প্রশ্ন তোলেন, পার্লামেন্টের মধ্যে আলোচনা চান যে আদানির বিরুদ্ধে যে সেবি অফিসার নোটিশ পাঠিয়েছিলেন সেই সেবি অফিসারকে কেন বদলি করলো দেশের সরকার, সেই নিয়ে আলোচনায় কোনো আলোচনার সুযোগ দেওয়া হয়নি। এক। দুই হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল উত্তরপ্রদেশে, আপনারা জানেন মসজিদকে কেন্দ্র করে যে বিতর্ক চলছে, সেই নিয়ে যখন রাজ্যসভায় আলোচনার জন্য তিনটে রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, তারা আলোচনার জন্য ওখানে আলোচনার সুযোগ চায়, সেই আলোচনা করতে দেওয়া হয়নি। উপরন্তু গত 7 দিনের মধ্যে বিজেপির যতগুলো সাংসদ তারা ওইখানে রাজ্যসভার ভেতরে বিভিন্ন প্রস্তাব বা আলোচনার জন্য উত্থাপন করেছেন, সেখানে উপরাষ্ট্রপতি বা রাজ্যসভার যে চেয়ারম্যান তিনি অ্যালাউ করেছেন। রাজস্বী তো বলছে না এরকম নয়, সব অ্যালাউ করা হয়েছে এমনটা কেন? নাম ধরে, সাংসদের নাম ধরে বলছি, অতএব আমার তো কোনো ডেটা লুকানোর কোনো প্রশ্ন নেই। আমি তো জিজ্ঞেস করছি, যদি রাজ্যসভার ভেতরে কোনো কংগ্রেস বা বিরোধী রাজনৈতিক দলের সাংসদের বিরুদ্ধে কোনো আলোচনা বিজেপি চায়, কোন বিজেপি সাংসদ কোন দিন চেয়েছেন, কবে অ্যালাউ করেননি রাজ্যপাল? আমি তো রাজ্যসভার এমপি নই, আমি আমার দলের কথা বলছি, যতটুকু আপনার এখান থেকে ব্রিফ পেয়েছি। কিন্তু এখানকার একের পর এক বাইট আপনারা দেখালেন, আপনি তো নিজেই অভিযোগটা শুনছেন,
আপনি রাজ্যপালের রাজ্যসভার ধারা বিবরণী বা কার্যক্রমের যে বিবরণ সেখানে দেখলেই আপনি খুঁজে পেয়ে যাবেন। প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে উপরাষ্ট্রপতি পদের প্রতি আমাদের সকলের সম্মান রয়েছে, কিন্তু এই যে সব জায়গায় দলীয় রাজনীতিকে সিদ্ধ করবার জন্য বেছে বেছে আরএসএস এর পোস্টার বয়দের কনস্টিটিউশনের সমস্ত ইন্ডিপেন্ডেন্ট চেয়ারগুলোতে বসানো হচ্ছে, তার ফলে গণতান্ত্রিক পরিকাঠামো নষ্ট হচ্ছে এবং এর বাইরে জুডিশিয়ারিও নয়। এলাহাবাদ হাইকোর্টের রায় প্রশ্ন তুলে দিয়েছে, আজকে উপরাষ্ট্রপতি পদে প্রশ্ন উঠছে। স্বাধীনতার পর প্রথম এটা ভুলে গেলে চলবে না, সত্য কি মিথ্যা সেটা পরে। এর আগে তো এতগুলো রাজনৈতিক দল কখনো সরকারে কখনো বিরোধী দলে ছিল, কিন্তু কোনোদিন এই রকম অভিযোগ এর আগে কোনো বিরোধী দল করেছে? বিজেপিও তো বিরোধিতাই ছিল। আজকে যারা এখানে বলছে আইন বিশেষজ্ঞ, আইন মেনে চালাচ্ছেন, আচ্ছা আপনারা বলুন তো, আপনারা তো এখন বিধানসভায় আছেন, এই যে বিধানসভা স্পিকার বিমান বাবুর বিরুদ্ধে আপনারা এতগুলো অভিযোগ করেন, কেন একবার বিধানসভা অনাস্থা প্রস্তাব আনেন না? আমরা বিধানসভা না, একেবারে সংসদ রাজ্যসভা প্রতিক্রিয়া নিয়ে ভাস্কর। দেখুন, আমরা জানি যে আর্টিকেল 67B, 92 এবং 100 এখানে পরিষ্কার প্রভিশন আছে রাজ্যসভার যিনি চেয়ারম্যান তার বিরুদ্ধে আমরা অনাস্থা প্রস্তাব আনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়েছে, সেক্রেটারি জেনারেলের কাছে জমা দিয়েছেন। কি অভিযোগে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখতে হবে। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে যে বিরোধীদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয় না এবং অনেক সময় আচরণ হাস্যকর এরকম এখানে শুধুমাত্র একটা দল নয়, এখানে শুধু একটা দল যে এই অনাস্থার পক্ষে সই করেছে তা নয়, এখানে কিন্তু সই করেছে এতগুলো দল। একাধিক আঞ্চলিক দল, হ্যাঁ, অবিজেপি দলগুলো যখন সই করেছেন এবং এখানে অনাস্থা এনেছেন, এবং মনে করতে হবে যে বিরোধীদের বলার জায়গায় কিন্তু এই রাজ্যসভা, লোকসভা, আমাদের পার্লামেন্ট, কিন্তু সেখানে বলার সেখানে আপনি সংখ্যার জোরে আপনি কোনো কিছু, আমরা দেখেছি যেখানে লোকসভাতেও সংখ্যার জোরে অনেক কিছু পাস করানো হচ্ছে, আলোচনাই করতে পারা যায় না। এবং দেখা যায় যে যখন বিরোধীরা কোনো আলোচনার জন্য প্রস্তাব আনেন, সেই প্রস্তাব গ্রহণ করা হয় না। এবং একতরফা ধরে এই জগদীপ ধনখড় পুরস্কৃত হয়েছিলেন, কারণ হচ্ছে উনি পশ্চিমবঙ্গে ওই রাজভবনটাকে বিজেপির পার্টি অফিস করার পুরস্কার স্বরূপ তিনি ওখানে আজকে ওই জায়গাতে গেছেন। কিন্তু যখন উনি ওই পজিশনে বসেছেন রাজ্যসভার, রাজ্যসভার যখন চেয়ারম্যান যখন হবেন, তখন তিনি যে একটা অ্যাপলিটিক্যাল ভূমিকা পালন করতে হবে তাকে, এটা যদি ভুলে যায় তাহলে আমাদের এই গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত অশুভ প্রয়াস। এতগুলো দল যখন বলেছে, এতগুলো দল যখন তার বিরুদ্ধে ভারতবর্ষে 72 বছরের ইতিহাসে যখন এটা প্রথমবার এসেছে, এটা আমি মনে করি এটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিজেপির পার্লামেন্টারি ডেমোক্রেসি এটা একটা ব্যর্থতা। এবং পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কোনো আইন প্রণয়ন করার ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সব সময় দেখা গেছে যে বিরোধীদের কোনো বলার সুযোগ দেওয়া হয় না। আর এই বিজেপি আর UPA 2 এর আমলেও কিন্তু যেভাবে দিনের পর দিন পার্লামেন্ট বন্ধ করে রাখতে অভিযোগ বারবার করে যেটা উঠেছিল, এবং তাতে কিন্তু আমি আপনাকে বলছি, এটা বলে শেষ করছি, এটা বলছি যে আজকে এটা বলুক যে কোথায় বিজেপির, কোথায় রাজ্যসভায় কবে কি প্রস্তাব তুলেছে। আর আমরা একটা কথা আমি তোমার বলার রাজস্বী প্লিজ, এখানে আপনি একটা কথা বলুন যে বিজেপি আজকে প্রমাণ চাইলে প্রত্যেকটা জায়গায় দেখানো গেছে, যারা আজকে অনাস্থা এনেছে প্রত্যেকবার তাদের সাংসদরা প্রশ্ন করার সময় তাদেরকে অ্যালাউ করা হয়নি, কংগ্রেসের সাংসদকে অপমান করা হয়েছে বিভিন্নভাবে, তার জেস্টার থেকে আরম্ভ করে এই অসাংবিধানিক বিষয়টার বিরুদ্ধে এইখানে একটা প্রস্তাব আনা হয়েছে। এটাই কিন্তু একটা অনাস্থা প্রস্তাব এবং তারই সঙ্গে পক্ষপাতিত্বের অভিযোগ বিরোধীদের তরফ থেকে যা তোলা হচ্ছে এই নিয়ে, এবং বারবার করে বলা হচ্ছে 72 বছরে এরকম ঘটনা ঘটেনি। আমি একটু অন্যভাবে যদি বিষয়টা দেখি বা আপনার মুখ থেকে যদি সেই আঙ্গিকটা বোঝার চেষ্টা করি, তিনি মেলালেন তাই নয় কি? তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে আমরা দেখেছিলাম যে এই সেশন চলার সময় যে দূরত্বের জায়গা তৈরি হয়েছিল, এই জগদীপ ধনখড়ের বিরোধিতা করেই দুই দল কি কাছাকাছি চলে এলো? না, দেখুন, এই যে বিষয়টি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম প্রস্তাব আনা যায়, যেটা 67B ভাস্করদা বোধহয় বললেন, এবং একই সঙ্গে উল্টো দিকের কথাটাও সেটাও বলা হলো যে হাউস বিলংস টু দ্য অপোজিশন, সুতরাং তাদের তো বলতে দিতেই হবে। কিন্তু যে প্রশ্নটা আপনি তুললেন যে সত্যিকারের বিরোধীরা একসঙ্গে হলো কিনা, তৃণমূল আর কংগ্রেস কাছাকাছি এলো কিনা, সে বিষয়ে কতগুলি রাজনৈতিক পর্যবেক্ষণ বলতে হবে। এক হচ্ছে ইন্ডিয়া জোটের যে বিষয়, সেই বিষয়ে কিন্তু পরিষ্কার দেখা গেছে যে কেন্দ্রীয় স্তরের যে কংগ্রেস, তাদের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভালো। এবং দুই, এটা যে বিষয় নিয়ে আলোচনা, অর্থাৎ যে বিষয়টা একটা হচ্ছে যে বিজেপি বলছেন যে সোরসের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ, আর বিরোধীরা বলছে আদানির সঙ্গে বিজেপিদের যোগাযোগ। এবং এই বিষয়টা নিয়ে সকলেই জানেন ভোটের যে সংখ্যা, তাতে জগদীপ ধনখড় ভাষায় থেকেই যাবেন।
ফলে এটা এমন একটা বিষয় সেটা কি গুরুত্বপূর্ণ নয়, এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু একেবারে পরিষ্কারভাবে সই করতে পারছে। যদি এটা সত্যিকারের আদানির বিরুদ্ধে একটা মিটিং হতো এবং যেখানে লোকসভায় বিষয়টি নিয়ে আলোচনা হতো, তাহলে তৃণমূলের সাংসদরা এর আগে অবধি যা যা দেখা গেছে, যে উদাহরণ নিয়ে দেখা যেত যে তারা হঠাৎ করে কৃষ্ণপুরে চলে গেলেন, তাদের আর খুঁজে পাওয়া গেল না। তবে এই বিষয়টি যেহেতু খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আমার মনে হয় তৃণমূল কংগ্রেস এখানে কঠিন বক্তব্য রাখবে। তৃণমূল, সিপিএম এবং বিজেপি বিরোধী যে দল আছে তারা সবাই মিলে খুব দেখাবে যে তারা একটা গণতন্ত্রের পক্ষে লড়াই করছে। কিন্তু প্রথমত এই লড়াইটি অবশ্যই প্রতীকী লড়াই। বিজেপির বিরুদ্ধে আধিপত্যবাদের যে অভিযোগ আছে, যেমন আমরা রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে বলি, সেই রকমের আধিপত্যবাদের বিরুদ্ধে বিরোধীদের যে আন্দোলন, বিরোধীদের যে লড়াই, সংবিধান মেনে যে লড়াই, সেটা চলবে। কিন্তু আসল জায়গাটা একে অপরের বিরুদ্ধে কি নিয়ে বক্তব্যটা রাখছেন, সেটা হচ্ছে কংগ্রেস সুবিধে নিচ্ছে সোরাসের কাছ থেকে আর বিজেপি সুবিধে নিচ্ছে আদানির কাছ থেকে। আর আমরা কি দেখছি, নির্বাচনী বন্ডে প্রথম তিনটে দল ভারতবর্ষের, তাদের নাম হচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস। ফলে অর্থাৎ এই যে বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদ, ক্রোনি ক্যাপিটালিজম, তাতে এই তিনটি দল যে একেবারে ব্যবস্থা থেকে, বহুজাতিক সংস্থা থেকে টাকা নেন, তার সম্পূর্ণ প্রমাণ আছে। ফলে সেই নিয়ে দ্বন্দ্বে তারা হঠাৎ দলে গেলেন কেন? সবাই মিলে তো একসঙ্গে একই ভাষায় কথা বলা উচিত মনে হয়। ফলে এটা একেবারেই প্রতীকী। তবে হ্যাঁ, গণতন্ত্র যদি হয়ে থাকে, তার তারা 14 দিন সময় দিয়ে আনতে পারেন, ভোটাভুটি হবে এবং শেষে বিজেপি জিতবে এবং সরকার থেকে যাবে। কিন্তু জেতাটা থেকে বড় কথা শুভময়দা প্রতীকী প্রতিবাদের প্রসঙ্গ তুলেছে। আর আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরোধীদের বক্তব্য বারবার করে সামনে চলে আসছে, পক্ষপাতিত্বের অভিযোগ করে কংগ্রেস এবং আম আদমি পার্টির তরফ থেকে। ঠিক কি বলা হচ্ছে শোনাবো। आप देख ही रहे हैं कि सदन नहीं चल पा रहा है और आए दिन समस्या पैदा होती है। तो इसके कारण इंडिया ब्लॉक के जितने भी दल हैं उन सब ने अविश्वास प्रस्ताव वो चेयरमैन के खिलाफ प्रस्तुत किया। अभी तक जो मुझे जानकारी है लगभग 60 लोगों ने साइन किया। जो भी साइन हुए उसमें इंडिया ब्लॉक की एक भी पॉलिटिकल पार्टी अलग नहीं है। सभी इंडिया ब्लॉक की पॉलिटिकल पार्टी ने इसमें साइन किया है और सभी ने मिलके, अब आगे क्या होगा वो तो वक्त ही बताएगा। पर दुख की बात है, मैं कहता हूं कि हमारे लिए भी, क्योंकि हमें चेयर से नहीं लड़ना है। রাজশ্রী, একজোট হয়ে প্রতিবাদের কথা এবং তারই সঙ্গে অনাস্থা প্রস্তাব, বারবার করে যে বক্তব্যগুলো উঠে আসে, আরো বক্তব্য রয়েছে, আমরা শোনাবো। দেখুন, এই সমস্ত বক্তব্যের কোনো মূল নেই, কারণ আলোচনা করার জায়গাটাই তো নেই। যারা নিজেরাই আলোচনা করতে চায় না, যে সময় বিজেপি বলতে আসে সে সময় তারা একটা রাকাস ক্রিয়েট করে পার্লামেন্টে। বিজেপি করেনি, বিজেপি যখন বিরোধিতায় ছিল। শুনুন, এরকম করেনি। আপনি বিধান যখন বলছেন হাউস বিলংস টু দি অপোজিশন, আপনি পশ্চিমবঙ্গের কথা কেন বলছেন না? এটা বলার কি রয়েছে? এটা তো স্ট্যান্ডিং রুল লেখা হাউস বিলংস টু অপোজিশন। না বলো না, সিএজি রিপোর্ট কেন বলবো না? সিএজি রিপোর্ট নিয়ে আলোচনা করতে দেয়নি, শিক্ষা দুর্নীতি নিয়ে আলোচনা করতে দেয়নি, অখিলগিরি ইস্যু নিয়ে আলোচনা করতে দেয়নি, মাইক অফ করে রাখা হয়েছে। ধৃতরাষ্ট্র বিধানসভার এই যে স্পিকার, সেই ধৃতরাষ্ট্র জানতে পারে না মুকুল রায় কোন দলে আছে। স্পিকার সম্পর্কে মন্তব্য করছো রাজশ্রী, এই দায়িত্ব তোমার নিজের। চ্যানেল কোনোভাবে দায়িত্ব নিচ্ছে না। না, আমি শুরুতেই বলেছিলাম আমরা যার সম্পর্কে আলোচনা করছি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, তার এই পদে সম্মান রেখে কথা বলতে হবে, আমরা আলোচনা করব। তুমি প্লিজ আমি অনুরোধ করছি এই বিষয়টা উইথড্র করার জন্য। শব্দ বা বাক্য বন্ধ, আমরা যদি শব্দ বাক্য বন্ধ, আমি সেটা উইথড্র করছি, কিন্তু সে মুকুল রায় নিয়ে আলোচনা কেন করতে চায় না? সে দেখতে পায় না উইথড্র করেছো, কিন্তু তুমি প্রসঙ্গে এসো। আমরা রাজ্যসভা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করছি, তুমি একেবারে প্রসঙ্গেই আছি। তৃণমূল প্রশ্ন করছে যে হাউস বিলংস টু দ্য অপোজিশন। সার্টেনলি হাউস বিলংস টু দ্য অপোজিশন। যারা ওখানে দাঁড়িয়ে, যাদের সাংসদ গিয়ে রেলমন্ত্রীর হাত থেকে কাগজ ছিঁড়ে নিয়ে টেনে ছিঁড়ে দেয়, এটা পার্লামেন্টে, ভারতবর্ষে কেন, পৃথিবীর কোন পার্লামেন্টে হয়েছে? কোন দিন বিজেপি অপোজিশনে ছিল এই কাজ করেছে? যে কারণে তারা
সাসপেন্ড হয়েছে, জগদীপ ধনখড়কে বডি শেমিং করা হয়নি, জগদীপ ধনখড়কে অপমানজনক কথা নিচ থেকে বলা হয়নি। কিন্তু আজকের প্রেক্ষাপটে একটু শান্ত রাজস্বী, আজকের প্রেক্ষাপটে যদি আমরা দেখি বিরোধীরা এতগুলো, একটু শুনে নাও প্লিজ, একটুখানি শুনে নাও, এই যে এতগুলো দল হয়ে অনাস্থা প্রস্তাব আনছে, তাদেরকে আপনি নিজেরা কি করেন বিধানসভায় সেটা দেখুন। দেখুন স্বাধীনতা বজায় রাখুন। তুমি বলেছো ভাস্করদা বলতে দাও, বলুন ভাস্করদা, বলুন। এই বাকি বিরোধী দলগুলোকে উনি একটা চোর না ইত্যাদি বললেন, এটাই উনার মানে জানি না এইভাবে কিভাবে বলতে পারেন। আমি বলছি যে ভারতবর্ষের ইতিহাসে 72 বছরে কখনোই দেখা যায়নি। আরে 72 এটা একটা সংখ্যাধিক্যের জোরে নয়, এটা যে অনাস্থা, এটা সাধারণ মানুষের অনাস্থা। সব দল অনাস্থা, তার জনপ্রতিনিধি, তার প্রতিনিধিরা যখন এনেছেন তখন এখানে জগদীপ ধনখড়ের সরে যাওয়া উচিত, পদত্যাগ করা উচিত। আজকে এটা মনে চলল যে ভারতবর্ষের সমস্ত বিরোধী দল যখন এখানে সেক্রেটারি জেনারেলের কাছে তখন এনেছে, তাহলে আপনার এখানে নীতিগতভাবে তার সরে যাওয়া উচিত। আপনি সংখ্যাধিক্যের জোরে আপনার তাহলে আপনি বলছেন যে এই যে অধিকার আমাদের কনস্টিটিউশন 67B, 92, 100 এরা আমাদের অধিকার দিয়েছে, এই অনাস্থা আনার অধিকার দিয়ে যে কনস্টিটিউশন, এটা ভেবে যে মেজরিটিতে পাস করতে হবে। সুতরাং এই অনাস্থা আনার মানে হচ্ছে এই নিয়ে আলোচনা করছি, কিন্তু রাজস্বী বারবার করে এই রাজ্যে আসার চেষ্টা করছে রাজ্যের বিষয়। আমরা একেবারেই অনাস্থা প্রস্তাব এবং তার পরিপ্রেক্ষিতে যে আলোচনা, তাতেই আমরা মূলত থাকবো, এই নিয়ে কথা বলবো, আরো বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে জনগণ মনতে। একটা বিরতির পর সঙ্গে থাকুন। রাজ্যসভা বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করছি, আর এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সাগরিকা ঘোষ, অপরদিকে বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য, তারা কি বলেছেন শোনাবো। In order to protect constitutional parliamentary democracy, we have given in our resolution of no confidence. Why have we given in our resolution of no confidence? Because the Modi government is murdering Parliament. The Modi government is subordinating high constitutional offices to executive power. The basic principle of parliamentary democracy is that the government is responsible to Parliament. The government cannot take any arbitrary decision without the approval and scrutiny of Parliament. Parliament works through debates. Parliament works through the committee system. This system is being completely destroyed by the BJP. The opposition is not being allowed to raise people's issues. কোনো পক্ষপাতিত্ব করেননি জগদীপ ধনখড় সাহেব। আমাদেরও তো দাবি ছিল যে স্তরস নিয়ে আমরা আলোচনা চাই, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের মর্যাদা যার সঙ্গে যুক্ত, সেটা নিয়ে আলোচনা চাই। তিনি তো আমাদেরও আলোচনা করতে দেননি। আসলে কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে, পরজীবী হয়ে গেছে, আঞ্চলিক দলের দয়ায় বেঁচে আছে কংগ্রেস। এই জোটের কোনো অস্তিত্ব নেই। তারা আজকে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসছে। মানুষ এদের চিনেছে, ভারতীয় গণতন্ত্রকে কলঙ্কিত করবার একটা ইচ্ছা, এগুলো মানুষ বোঝে। এদের প্রত্যাখ্যান করছে মানুষ। এদের এখন একমাত্র আশ্রয়স্থল হয়েছে এই পার্লামেন্টের গেট, আর পার্লামেন্টের ভিতরে পার্লামেন্টকে অচল করে দেবে। আসবে নিয়ে আলোচনা শুভময়দার কাছে আসবো। শুভময়দা, বিজেপির বক্তব্যে অনাস্থা প্রস্তাব আনার কোনো মানেই হয় না, মানুষ এদের প্রত্যাখ্যান করেছে, কিন্তু বারবার এই যে বিরোধীরা বলতে পাচ্ছেন না বলে অভিযোগ তোলা হচ্ছে, যে কারণে এই অনাস্থা প্রস্তাব, তাহলে কেন?
দেখুন, সংসদীয় গণতন্ত্রের কিছু নিয়ম কানুন আছে, এবার সেই নিয়ম কানুনের নিরিখে তারা এই বিরোধিতাটা করতে চাইছেন এবং এটা অবশ্যই মেনে নিতে হবে যে তারা একটা সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে কাজ করছেন। এবার প্রশ্ন হচ্ছে তারা কতটা বলতে পারছেন বা পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তারা মনে করছেন তারা বলতে পারছেন না, তারা দাবি করেছেন বলতে পারেননি, কিন্তু মূল জায়গাটার থেকে কিন্তু আমরা সরে আসছি। দুজনের প্রতি যে বিরোধী বক্তব্য, সেই বক্তব্যটা কোন জায়গায়? সেই বক্তব্যটা হচ্ছে যদি আজকে সত্যি বিজেপি তদন্ত করতে চায় যে সোরসের সঙ্গে কংগ্রেসের সেই সম্পর্ক, তাহলে সেই তদন্তেও যেমন বাধা দেওয়ার কিছু নেই, আদানির সঙ্গে বিজেপির সম্পর্ক, সেই তদন্তেও বাধা দেওয়ার কিছু নেই। প্রশ্ন হচ্ছে এই যারা আমাদের দেশের রাজনীতিটা চালাচ্ছেন, সেইখানে বিজেপি ক্ষমতায় আছে, তার বিরোধী দল যারা আছেন তারা কতটা ঐকান্তিকভাবে বিরোধিতা করতে পারছেন। এখন সেখানে যে প্রশ্নটা আসে, তারা বলতেই পারেন যে হ্যাঁ, সোরস নিয়েও আলোচনা হোক, আদানি নিয়েও আলোচনা হোক। আমার মনে হয় এই জায়গাটি কতটা আলোচিত হয়েছে, সত্যি তো সেখানকার সমস্ত ভিডিও ফুটেজ বা এই বিষয়গুলো আমরা দেখিনি, কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠবে যে এই দুটি বিষয় নিয়েই কিন্তু আলোচনা হওয়া উচিত। কারণ আমরা তো বারবার যে সংসদীয় গণতন্ত্রের সঙ্গে যখন বহুজাতিক সংস্থার সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক তৈরি হয় এবং সেই বিষয়টি নিয়ে যে গভীর আলোচনা, এই আলোচনা তো আমাদের রাজনীতির গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ তারা দেশের সম্পদগুলো কি সত্যিকারের বহুজাতিক সংস্থার কাছে চলে যাচ্ছে? সত্যি কি অন্য দেশ থেকে কেউ টাকা দিয়ে আমাদের দেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে? এই প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু লক্ষ্য করে দেখুন দিনের শেষে কি হচ্ছে, যে আমাদের রাজ্যসভায় যে আলোচনাটা হওয়া গুরুত্বপূর্ণ ছিল, এই সবকিছুর মধ্যে দিয়ে দুটো আলোচনাই কিন্তু হারিয়ে যাচ্ছে। এই জায়গাটাতেই যে প্রশ্ন বারবার উঠছে, তাহলে কি যারা সংসদীয় তাকে কাঁধে নিয়ে বয়ে নিয়ে যাচ্ছেন আমাদের রাজ্যসভায়, আপাতত লোকসভার কথা আসছে না, সেই জায়গায় কি তারা শাসক এবং বিরোধী দুজনেই কি তাদের যে দায়িত্বে ভুল করছেন? তারা কি ব্যর্থ হচ্ছেন? সত্যিকারের যে তদন্তগুলো হওয়া উচিত ছিল, দেশের মানুষের কাছে যে উত্তরগুলো দেওয়ার প্রয়োজন ছিল, সেই উত্তর থেকে দৃষ্টিটা সরিয়ে দিয়ে জগদীপ ধনখড়ের পদত্যাগ নিয়ে আলোচনা করছেন, সোরস নিয়েও আলোচনা হচ্ছে না, আদানি নিয়েও। চন্দন দা, শাসক এবং বিরোধী উভয়ই কি ইস্যু থেকে, বিষয় থেকে সরে যাচ্ছে? জগদীপ ধনখড়ের ইস্যু কতটা মানুষের কাছে নিয়ে যেতে পারবে? শুভময়দা যে প্রসঙ্গ তুলেছেন, ঠিক সমানভাবে আমি বলি, শুভময়দার আরেকটি প্রসঙ্গ শুভময়দা তুললেন, সেখানে প্রথম তিনটি দল যারা ইলেকটোরাল বন্ডের সাহায্য পেয়েছে, আমরা কিন্তু প্রথম থেকে, আপনি হয়তো জানেন, সুপ্রিম কোর্টের নির্দেশে এটা করা হয়েছিল এবং এটাকে আনার্থ করা হয়েছিল এবং সেটা কংগ্রেসের থেকে দাবি উঠেছিল এবং এখনও পিএম কেয়ার ফান্ডেও এটাও কিন্তু কংগ্রেসের থেকে দাবি উঠেছিল। সুতরাং টাকা পাওয়াটা ইজ আ সিস্টেম, এটা একটা পার্ট অফ দি কনস্টিটিউশনাল অথরিটি, কিন্তু সেই টাকাটা আমরা কোথা থেকে পাচ্ছি সেটা জানাবার জন্য আমরাই চ্যালেঞ্জ করেছি। সুতরাং এই প্রসঙ্গ থাকে না। দ্বিতীয় প্রসঙ্গ যেটা বলি, সেটা শুভময়দা যে ভেরি স্পেসিফিক বলেছেন, অবশ্যই আমরা যখন আদানিকে নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা পেগাসাসকে নিয়ে এর আগে প্রশ্ন তুলেছি, রাফেল বিমানকে নিয়ে প্রশ্ন তুলেছি, আমরা দেখেছি পার্লামেন্টকে স্টল করে দেওয়া হয়েছে। আমরা আদানিকে নিয়ে যে প্রশ্ন তুলেছি, সেই প্রশ্নের একটা বড় আঙ্কিক আমেরিকাতে, আমরা জানি এফডিআই কোয়েশ্চেন করেছে আমেরিকাতে, ইভেন সরাসরি তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে আমেরিকা থেকে। এরকম একটি বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই প্রসঙ্গটা, আমি সেটাই বলছি, আমি এই প্রসঙ্গে আছি, এক্স্যাক্টলি আমি এই প্রসঙ্গে আছি। শুভময়দা বলছেন যে এই ইস্যুটা কতটা ঠিক যখনই আদানি প্রসঙ্গটা উঠলো এবং বিরোধীরা যখন প্রশ্ন করা শুরু করলেন, তখন প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে কারোর কোনো বিবৃতি এলো না। ইভেন তাকে নিয়ে রাজনীতি করা হলো এবং কোথা থেকে একটি সোরস নিয়ে আসা হলো। আমি এই রেফারেন্স বলে তোমাকে শেষ করি, মিডিয়া পার্টনার অনেকেই জানে যারা এটাকে আনার্থ করেছিল, যাকে রেফারেন্স করে এরা কিরণ রিজিজু স্টেটমেন্ট করেছিলেন, সেদিনই বিকেলে, অর্থাৎ গত পরশু দিনই বিকেলে তারা সরাসরি জানিয়েছে দিস মাইট ওয়েল বি অ্যান এজেন্ডা অফ বিজেপি। বিজেপির এই অনৈতিক প্রচারের বিরুদ্ধে আমরা এবং এটা কন্ডেম করি। এই স্টেটমেন্টের কপি আমার কাছে আছে, সুতরাং আমি এখানে বলে রাখি, এটাই তো বাস্তব। এই কাজগুলো করতে দেওয়া যখন হয়নি, আমি একবারে জাস্ট লাইনে শেষ করি। আমি কেন বলছি এই প্রসঙ্গগুলো এসছে, জগদীপ ধনখড়জি তার উপরাষ্ট্রপতির চেয়ারে বসে এই মর্যাদাগুলো রাখতে পারছেন না। আমরা এই প্রশ্ন করেছি তার নিরপেক্ষতা। শুভময়দা এটাই বলছেন যে ইস্যু তোলাটা কতটা যুক্তিসঙ্গত। সৈকত প্লিজ রাজর্ষি, সৈকত
দেখুন প্রথমত বিষয় সেই জন্যই বলছি আসবো তোমার কাছে। কথা তো অস্বীকার করার জায়গা নেই যে রাজ্যসভায় যারা নির্বাচিত হন তারা জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত, এর সঙ্গে সরাসরি জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে রাজ্যসভায় শাসক দলের পক্ষে সংখ্যা বেশি থাকবে, এটাই বরাবরের রীতি। উচ্চকক্ষ তুমি জানো যে ঠিক কিরকম ভাবে প্রসেসগুলো আমাদের সংবিধান অনুযায়ী জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত, এমএলএ এমপিরা ভোট দেয়। কিন্তু যেটা বিষয় হচ্ছে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়তো বিরোধী রাজনৈতিক দল হয়েছি আমরা। এবার সেক্ষেত্রে বিরোধীদের কথা বলার জায়গা কোথায়? কথা বলার জায়গা নিশ্চিতভাবে রাজ্যসভা লোকসভা। এবার সেখানে যদি কোনো একটা ইস্যুতে আমরা কোনো আলোচনা চাই, সেই আলোচনা সরকার পক্ষের হয়ে স্পিকার কেন কাউন্টার করবে? পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ। ধরুন কোনো একটা সরকার পক্ষের বিরুদ্ধে সমালোচনার ক্ষেত্রে বা কোনো একটা গ্রাউন্ডে আলোচনা চাইছে বিরোধীরা, সেক্ষেত্রে সরকার পক্ষের লোকসভার কোনো বা রাজ্যসভার কোনো সাংসদ মুখ খোলার আগে যদি রাজ্যসভার ভেতরে রাজ্যসভার চেয়ারম্যান মুখ খোলে বা 1:1 কাউন্টার করেন, তাহলে সেটা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এক্ষেত্রে আমি মনে করিয়ে দিই, রাজ্যসভায় যখন চেয়ারম্যান নির্বাচনের ভোটাভুটি হয় তখন কিন্তু বিরোধীদের সঙ্গে এই বিষয়ে কথা বলার স্কোপ থাকতো, বহু ক্ষেত্রে হতো। কিন্তু জগদীপ ধনকরের বেলা সেই নিয়ম কিন্তু মানা হয়নি। এমনকি বিরোধীদের বহু ক্ষেত্রে জগদীপ ধনকরের পশ্চিমবাংলায় রাজ্যপাল হিসেবে যে ভূমিকা ছিল সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। স্বাভাবিকভাবে এটা তো ধরে নেওয়াই যায় যে পশ্চিমবাংলায় রাজ্যপাল সাংবিধানিক পদকে বা রাজভবনকে একটা দলীয়করণ করেছিলেন, রাজনীতিকরণ করেছিলেন, বিজেপির পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন, বিজেপির প্রোপাগান্ডা পলিটিক্সের এজেন্ডা সেট করে ফেলেছিলেন। তিনি যখন উপরাষ্ট্রপতি হয়েছেন, তিনি যখন রাজ্যসভার চেয়ারম্যান হয়েছেন, নিরপেক্ষ উনি থাকতে পারেন না। কিন্তু যেভাবে নগ্নভাবে রাজ্যসভার ভেতরে আলোচনার পরিবেশ ধ্বংস হচ্ছে, 14 সালের পর সবচাইতে বেশি বিল গিলেটিনে পাঠানো হয়েছে, আলোচনার সুযোগ সবচাইতে কম করা হয়েছে এবং বারে বারে বিতর্কিত এজেন্ডা নিয়ে শাসক পক্ষে বিজেপির এমপিদের বক্তব্য আলোচনার মধ্যে আনা হয়েছে। আমি বলছি বিরোধীরা বলছে যে এই দেশের জনগণের সমস্যা নিয়ে আলোচনা হোক। ঠিক এই জায়গাতে আপনি প্রসঙ্গটা তুললেন, আপনি বললেন যে এই ইস্যুটা তোলা বিরোধীদের কথাটা যুক্তিযুক্ত, কিন্তু সৈকত গিরি আমাদের সঙ্গে সিপিআই এর তরফ থেকে রয়েছেন। সৈকত যে কথাটা বলছে, রাজ্যসভায় চেয়ারম্যান তিনি কথাগুলো বলতে দিচ্ছেন না, যে অভিযোগ বিরোধীদের, কেন এই ভূমিকা পালন করবে? এই প্রশ্নটা তোলাও কি প্রাসঙ্গিক নয় শুভময়দা? একেবারেই, আমি বারবার বলছি এই ইস্যুটি যুক্তিযুক্ত, সংবিধানে তার নিয়ম আছে এবং 14 দিনের নোটিশ দিয়ে যদি এই নিয়ে ভোটাভুটি হয় তাহলে রাজ্যসভায় ভোটাভুটি হবে। আমার প্রশ্নটা একটু অন্য জায়গায়, আমি আর একটুখানি বলার চেষ্টা করি। সেটা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে দেশের শাসক এবং বিরোধী, অর্থাৎ যে তিনটি দলকে আমরা কাছ থেকে দেখি, বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস, বাকিদের সম্বন্ধে তো খুব জানা নেই, এই তিনটি দল কিন্তু যে পুঁজিবাদী ব্যবস্থা, যে নিয়ে দ্বন্দ্বটা, অর্থাৎ সোরস বনাম আদানি, এই ব্যবস্থার অঙ্গ। ফলে তাদের যে লড়াইটা, সেই লড়াইটা বিরোধী হিসেবে বা শাসক হিসেবে কতটা যৌক্তিক, অর্থাৎ বিজেপি যখন সোরসের বিরুদ্ধে বলছে বা কংগ্রেস বা তৃণমূল যখন আদানির বিরুদ্ধে বলছে, তখন মনে হচ্ছে যে এই দলগুলির মধ্যে কোনো ঐকান্তিকতা নেই, তারা উভয়ই বন্ধুত্বপূর্ণ পুঁজিবাদের অংশ হিসেবে কাজ করছে। না, যদি বলার জায়গা না থাকে তাহলে বলার জায়গাটা তৈরি করার জন্য অবশ্যই তো রাজ্যসভা তার বলা যায়। একটা পয়েন্টের সঙ্গে আমি একমত। আমি একটু রাজস্বী কাছে সৈকত প্লিজ। আমি রাজ্যসভার একটা পয়েন্টের সঙ্গে একমত। বৃহত্তর পুঁজিবাদের একটা সিস্টেমের ফসল হচ্ছে ডানপন্থী রাজনীতি। এক্ষেত্রে শুভময়দা, আমরা নীতিগতভাবে ইলেকট্রাল বন্ডে যেমন টাকা নিইনি, তেমন কংগ্রেসের ইউপিএ 2 সরকারের সময় কংগ্রেসের বিরুদ্ধেও আমরা পার্লামেন্টে মুখ খুলেছি, আজকে বিজেপির বিরুদ্ধে মুখ খুলছি। এক্ষেত্রে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো যারা আজকে আলোচনার পরিবেশ চাইছে বা এই ব্যবস্থার বিরুদ্ধে আদানির মতন ইস্যুতে অনেকে নীরব ভূমিকা পালন করে, তাদের শিক্ষা নেওয়া উচিত যে এই সিস্টেমের বিরুদ্ধে যদি তারা স্ট্রং একটা অনেস্ট ভূমিকা পালন না করে তাহলে আগামী দিন কিন্তু ভয়ঙ্কর। অনেকগুলো প্রশ্ন তুলেছি এবং রাজস্বীর বক্তব্য ছিল হাউস বিলংস টু অপোজিশন, এই কথা বলা হবে কিনা। ইতিমধ্যে বিরোধীরা যারা এখানে রয়েছে, বাম এবং কংগ্রেসের বক্তব্য তুলে ধরলাম। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, অপরদিকে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, আমরা রাজস্বীর সঙ্গেও কথা বলবো, কিন্তু একটা বিরতির পর জনগণমনতের সঙ্গে থাকুন। রাজ্যসভায় অনাস্থা প্রস্তাবে নিয়ে আমরা আলোচনা করছি, আর এই প্রসঙ্গ নিয়ে দোলা সেন আর অপরদিকে মোহাম্মদ সেলিম তারা কি বললেন শোনাবো। ट्रेजरी बेंच तो पीपल्स इशू पर हाउस चलाना नहीं चाहते, इसीलिए ट्रेजरी बेंच नॉन इशू पर एक के बाद एक के दिन हाउस एडजर्न करते जा रहा है। तो ये बहुत अनफॉर्चुनेट है
और वो नो कॉन्फिडेंस के बारे में रेजोल्यूशन जो हुआ उसमें यूनानिमसली ऑल अपोजिशन साइन भी किया और क्योंकि आज भी हाउस एडजर्न हो गया तो मूव करने का प्रश्न नहीं उठा लेकिन सबमिट किया गया। রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনখড়ের বিরুদ্ধে যে অনাস্থা আনা হয়েছে যা আগে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি, এটাকে কিভাবে দেখছেন, কি বলছেন? পার্লামেন্ট সেশন চলছে, সাধারণত পার্লামেন্ট সেশন চললে এখান থেকে আমরা উত্তর দিই না, পার্লামেন্টের মেম্বারকেও বলবে আর রাজ্যসভায় বলবে। তবে বিজেপি এবং তৃণমূল, বিশেষত মমতা ব্যানার্জি, মোদি, অমিত শাহ এবং হেমন্ত বিশ্ব শর্মা তাদের স্বাদের লোককে ভাইস প্রেসিডেন্ট করেছেন, তো দেশ ভুগছে। আসবো আলোচনায়, রাজশ্রী স্বাদের লক্ষ্যে করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট। দেখুন, প্রথম কথাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি তো জানতাম না, শ্রমিকদের বক্তব্য আপনি দেখিয়েছেন, অতএব সোরস নিয়ে আলোচনা বিজেপি চেয়েছে, সেটা করা হয়নি, সেটা অ্যাকসেপ্টেড হয়নি। তো ইট প্রুভস ওভার হিয়ার, যেটা সবাই মিলে আমাকে চেপে ধরেছিলেন এরকম কোনোই কিছু হয়নি বলে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে স্বাদের লোক, দেখুন এখানে দাঁড়িয়ে গোপালকৃষ্ণ গান্ধী যখন বাম আমলে গভর্নর ছিলেন তখন তৃণমূল অনেক কথা সিপিএম বলতো গোপালকৃষ্ণ গান্ধীর সম্বন্ধে, তো সেই একই ধরনের কথা যে বলা হবে যে বিজেপির পার্টি অফিস বানানো হচ্ছে, তখন তৃণমূলের পার্টি অফিস বলা হতো। তো এগুলো সিপিএম এর কাছে আমরা কোনো কিছু আশা করি না, কারণ সিপিএম তো গভর্নর পোস্টটাকেই তুলে দিতে চায়, সাদা হাতি টাতি অনেক কিছু বলে। এবং গোপালকৃষ্ণ গান্ধীর উপস্থিতিতেই রাজভবনে কিন্তু আমরা দেখেছিলাম সেই ঐতিহাসিক বৈঠক হয়েছিল, কিন্তু তার আগে তো অনেক কথা হয়েছিল। কোনো একটা কথা গোপালকৃষ্ণ গান্ধী বললে পরে মমতা ব্যানার্জি একবার সঙ্গে সঙ্গে রেডে করে নেমে পড়তেন, আর সিপিএম এরও যথেষ্ট পরিমাণ সেখানে রিয়াকশন আসতো গোপালকৃষ্ণ গান্ধীর সম্বন্ধে। যাই হোক, এবার আসি, যারা ফাকরুদ্দিন আলী আহমেদকে দিয়ে সই করে নিয়েছিল ইমার্জেন্সি, তারা আজকে আমাদের বিরুদ্ধে কথা বলছে। খুব ভালো কথা যে আমরা যে রাজ্যসভার নাকি ইয়ে করে রাখা হয়েছে, আমরাই তো ইমার্জেন্সির বিরুদ্ধে আর্টিকেল 356 এর বিরুদ্ধে চারণ করেছি, আমরাই তো লড়াই করেছি। না না, আপনারা তো কথায় কথায় বলেন, আপনারা আগে কোন দিকে আছেন? আপনারা তো সিপিএম এর তৃণমূলের সঙ্গে আছেন না কংগ্রেসের সাথে আছেন? পলিটিক্যাল পার্টি তো নয়, আরএসএস পলিটিক্যাল পার্টি নেই। আপনারা আলোচনা করছেন রাফায়েল পেগাসাস নিয়ে, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বক্তব্য দিয়ে দিচ্ছে, এরপরে আপনারা কথা বলছেন। যাই হোক, না না, নন ইস্যুকে ইস্যু তো নয়, আপনারা বলতে দেবেন পরিষ্কার কথা। না না, আপনারা বিধানসভায় বলতে দিচ্ছেন বলে সেটা বলতে দেবেন না, আপনারা তো রাজ্যসভায় বেরিয়ে যান, আলোচনাই করতে দেন না, কোনো কনস্ট্রাকটিভ আলোচনাই তো আপনারা করতে চান না। যখন বিজেপি জবাব দিতে যায় তখন আপনারা রাকাস ক্রিয়েট করে দেন, নিজেদের কথাগুলো বলে দেন, আমাদের জবাবগুলো শুনতে দেন না, পরিষ্কার পায় বলুন। আর বিধানসভায় আপনারা যেটা করেন তারপরে আমাদেরকে অন্তত বলবেন না। আমরা এই ডেমোক্রেসিতে বিশ্বাস করি না, আমরা প্রত্যেকটা মানুষকেই বলতে দিই, কারণ ওই যে কথাটা বললেন হাউস বিলংস টু দ্য অপোজিশন, সেটা আমরাই মানি। আপনাদের যদি মানা থাকতো তাহলে বিরোধী দল এতগুলো দল একসঙ্গে মিলে বিরোধীদের এই অভিযোগই তো তোলা হচ্ছে, বলার কিছু নেই, করার কিছু নেই। ভারতবর্ষের আলোচনা করতে চাইছে না, ভারতবর্ষ চারদিক দিয়ে আলোচনা হচ্ছে না। বলুন 109খানা বিল পার্লামেন্টে বিরোধীরা, তোমার হয়তো মনে থাকতে পারে রাহুল গান্ধীকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল, তার বাংলোটাকেও কেটে নেওয়া হয়েছিল, ডিউরিং দ্যাট টাইম 109খানা বিল পাস হয়েছে, দেখে নিতে পারি। তো এগুলো তো ডিসকাশনের ব্যাপারই ছিল না। এবং আমরা কি কারণে বলেছিলাম, মূল ব্যাপারটা হচ্ছে যে বিরোধীরা কিভাবে বলতে পারে তো বোঝাই গেছে। শুধু একটা আন্ডারলাইন মানুষের একটু স্মরণে দেব, রাহুল গান্ধী বলতে চেষ্টা করেছিলেন, তাকে শুধু বার করে দেওয়া হয়নি, তার বাংলোটা কেড়ে নেওয়া হয়েছে, একটি কেসও করে দেওয়া হয়েছে। আমি কি বলতে চাইছি, তারপরে সেই কোর্টের রায়তে রাহুল গান্ধী ফিরে এসেছেন। আসলে এগুলোকে বিরোধীদের কণ্ঠস্বর রোধ করবো, এটাই তো বাস্তব, এটাই তো বাস্তব, কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই। প্রশ্নটা তোমরা পার্লামেন্টে কথাটা বুঝলে না। আমি বলছি পার্লামেন্ট যেহেতু বলছো না যে হাউস বিলংস টু দি অপোজিশন, সেই অপোজিশনকে কি মর্যাদা দাও সেটা বলে বোঝা গেছে। আমি বারবার বলি
আপনি বলুন, বলুন রাজস্বী, আমি তোমাকে এই কথাটাই বলছি। একটা মজার ব্যাপার জানো, 370 ধারা বিলোপের বা অ্যাব্রোগেশনের যখন ওই 5 তারিখ আগস্ট মাসে 2019-এ যখন এই বিলটা পাস করা হয়, নিয়ম ছিল 7 দিন আগে। আমি নিজে নাম ধরে বলছি, আমাদের রাজ্যসভার এমপি প্রদীপদাকে বলেছিলাম আপনারা একটা প্রশ্ন করতে পারলেন না, বললো 8 ঘন্টা আগে বিলটা আমাদের কাছে এসছে এবং তারপরে পাস করে নেওয়া হয়েছে। নাম ধরে বললাম রাজ্যসভা হোক কিংবা রাজ্যের বিধানসভা, দুটো ক্ষেত্রে বিরোধীরা আলোচনা করবে, শাসক তার উত্তর দেবে। আলোচনা করবার পরিবেশ যদি না থাকে তাহলে রাজ্যসভা কিংবা বিধানসভা, তার মাথায় যিনি বসে আছেন দায় তার। 1, 2 হচ্ছে লোকসভা, রাজ্যসভা কিংবা বিধানসভায় কোথায় কটা মন্দির আছে, কোথায় কটা মসজিদ আছে, কোথায় কোন মন্দিরের ভেতরে মসজিদ, কোন মসজিদের ভেতরে মন্দির আছে, এইটা আমাদের কাছে সাবজেক্ট নয়। চায়না, পাকিস্তান, আফগানিস্তান সব নিয়ে আলোচনা হোক, কিন্তু সেটা পরে। আগে আমার দেশের যে বিদেশ নীতি, অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, এগ্রিকালচার সেক্টর, এই নিয়ে কেন সরকার আলোচনা করতে চাইছে না? রাজস্বী তো বলছে আলোচনার সুযোগ দেওয়া হচ্ছে, শুধুই বিরোধিতার জন্য বিরোধিতার অভিযোগ রাজস্বী করছে। মেজরিটি সরকারের হাতে রয়েছে। আলোচনা করবার পরিবেশ যদি বিরোধীরা রাখতে পারে বা বিরোধীদেরকে করতে দেওয়া হয়, তাহলে সরকারের যদি উত্তর থাকে, তাহলে সরকার কেন উত্তর দিতে চাইছে না? কেন বিরোধীরা সংখ্যার উপরে ভিত্তি করে কিন্তু এই প্রস্তাব আনেনি। বিরোধীরা কেন এই প্রস্তাবটা এনেছে বুঝতে হবে। বিরোধীরা একটা প্রশ্ন আপনাকে করি, রাজ্যের বিধানসভায় বিরোধীরা বলার সুযোগ সঠিক মতো পাচ্ছে তো? দেখুন, রাজ্যসভাতে মানে আমাদের বিধানসভাতে পায় না, এরকম অভিযোগটা করে কোথায় নোটিশ জমা দিয়েছে কি? কোথায় আপনি দেখান। বাস্তব চিত্রের পরিপ্রেক্ষিতে রাজস্বীর অভিযোগ, রাজ্য বিধানসভায় এ রাজ্যের বিরোধী দলকে অনেক সময় বলতে দেওয়া হচ্ছে না। ওই উত্তরটা দেওয়ার আগে প্রস্তাব দেওয়া হয়েছে কিনা পরে ভাস্করদা হাত কাট ধরে না, এমনি কথা বলুন। রাজ্যসভায় সুযোগ পাওয়া যায় না, তারপর আপনি বিধানসভা প্রসঙ্গে জিজ্ঞেস করছি। রাজস্বী অভিযোগ করতে বারবার কিন্তু রাজস্বীর এই অভিযোগের সত্যতা নেই, কিন্তু রাজ্যসভায় এতগুলো দল তারা সংখ্যাধিক্যের বিচারে তাদের সংখ্যাধিক্যের বিচারে কিন্তু নয়, তারা বলতে পাওয়ার অধিকারের জন্য এইটা এনেছেন 72 বছরের ইতিহাসে। আজকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই প্রশ্নটা উঠে যায় যে এইরকম ঘটনা হচ্ছে। এই যে প্রসঙ্গটা প্রত্যেকেই বলছে বিরোধী দলের বলার অধিকার অধিকাংশ ক্ষেত্রেই খর্ব হচ্ছে, কিন্তু এই যে জায়গাটা, সেই জায়গাটা কোথাও তো প্রশ্নের উত্তর দেওয়ার প্রসঙ্গ আসে। বিরোধীরা এতগুলো দল মিলে অভিযোগ করছে, প্রস্তাব পেশ করছে, অনাস্থা প্রস্তাব, সেক্ষেত্রে তো প্রশ্নটা উঠবে। বলি একটা লাইন, ইয়েস প্লিজ। আপনি লোকসভার পুরো এন্টায়ার এটা দেখুন, নানান অভিযোগ আলোচনা চাওয়া হয়েছে। ফার্স্ট হাফে সমস্ত বিরোধীরা কথা বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্য চাই, প্রধানমন্ত্রীর বক্তব্য চাই। প্রধানমন্ত্রী দিনের শেষে যখন বক্তব্য দিতে এসেছেন, একটার পর একটা বিরোধী দল ওয়াক আউট করে গেছে, করে গেছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করতে চেয়েছে, সমস্ত কিছু আরে বাংলাদেশকে আপনারা বর্ডার ক্লোজ করেছেন কেন? আলবাত কথা বলতে দেখছি, আপনারা কোথায় আছেন? আপনারা যে টপিক নিয়ে ডিসকাশন করেছেন, সেই ডিসকাশন নিয়ে কথা হয়েছে, কোথায় রয়েছে অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, অপরদিকে শাসকের ভূমিকাই বাকি, এবং এরপর মূলত কি হয় সংবিধান অনুযায়ী সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। জনগণমন আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, এরপর দেখুন 1 ঘন্টায় সারাদিন পায়েল এবং শুভদীপের সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।